রেকর্ডটা অন করি। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, একটু মাইক্রোফোন টাইপ করেন। আচ্ছা, আমরা স্ক্রিন দেখা যায়, ওকে? আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে ইমেল নিয়ে পড়াশোনা করেছিলাম, তারপরে হচ্ছে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণা, তারপরে টেলিমেডিসিন, অফিস অটোমেশন, স্মার্ট হোম, এগুলো প্রিভিয়াস ক্লাসের লেকচার ছিল না? তারপর লেকচার 4-এ আমরা পড়েছি ই কমার্স, অনলাইন শপিং, তারপরে হচ্ছে ই কমার্সের বৈশিষ্ট্য, সুবিধা, ই কমার্সের ধরন, তারপর হচ্ছে সংবাদ, সামাজিক যোগাযোগ, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, রাইট? আচ্ছা, আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? জি জি। আচ্ছা, আমার কথা শোনা যায়, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের লেকচার 5 যেটা, সেখানে আমরা যে যে টপিকগুলো পড়বো ওগুলো একটু ইন্টারেস্টিং। আমি কিছু ভিডিও আপনাদের দেখাবো। সবাই কি শুনতে পাচ্ছে? আজিজুল কি শুনতে পাচ্ছে? আজিজুল এসএমএস দিয়েছে, শুনতে পাচ্ছে না? শোনা যায় কথা? হ্যালো আজিজুল, কথা শোনা যায়? কথা শোনা যায় আমার? যারা যারা পার্টিসিপেন্ট আছেন একটু রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো। আমি শুনি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, শোনা যায়, ওকে। তো আজকের টপিকগুলো একটু ইন্টারেস্টিং আছে। আমরা যে টপিকগুলো নিয়ে আজকে পড়াশোনা করব সেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্স। হ্যাঁ, এগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, একটু ইন্টারেস্টিং টপিক আছে। আর আমাদের ক্লাস শেষে আমরা ইনশাল্লাহ কিছু ভিডিও দেখবো এগুলোর ব্যাপারে, ওকে? তাহলে আজকে ফার্স্টের যে টপিকটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। সো ভার্চুয়াল রিয়েলিটিটা যদি আমি আপনাদের খুব সহজে বুঝাই, বইয়ের ভাষায় না বুঝে যদি আমি কি বুঝেছি ওটা যদি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে আমরা যদি বাস্তব জগতে থাকি, যেমন আমার রুম, হ্যাঁ, আপনার বাসা বা আমাদের যে এই পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাস্তব জগৎ। তো এই বাস্তব জগতে থেকে যদি আমরা কোনো কাল্পনিক ওয়ার্ল্ডে প্রবেশ করি, হ্যাঁ, কাল্পনিক জগতে যখন আমরা প্রবেশ করে আমরা বিভিন্ন কাজ যদি করি, তখন সেটা হবে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, মানে বাস্তব জগতে থেকে কাল্পনিক জগতে গিয়ে আমরা অ্যাডভান্স কোনো কাজের যে এক্সপিরিয়েন্স করব, সেটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। তো এই ভার্চুয়াল রিয়ালিটিটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম সম্পূর্ণই। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন সেন্সর প্রয়োগ করব, অডিও ভিডিওর মাধ্যমে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটিটা পেতে পারি। তো এই ভার্চুয়াল রিয়েলিটির কিছু এলিমেন্ট আছে, সেগুলো হচ্ছে আমরা যদি হেডসেট পরি, তারপরে হচ্ছে আমাদের কিছু পোশাক আছে, তারপরে হচ্ছে হাতের গ্লোভস আছে, হ্যাঁ, এগুলো যদি আমরা পরিধান করি, আমরা যদি গায়ে লাগাই, তখন আমরা ভার্চুয়াল রিয়েলিটির যে জগৎটা সেখানে আমরা প্রবেশ করতে পারবো। আমরা বসুন্ধরা সিটিতে কিছুদিন আগে, হ্যাঁ, ফান ফ্যাক্টর নামে একটা গেম চালু হয়েছিল, আপনারা শুনেছিলেন? ফান ফ্যাক্টর নামে, ওখানে ওখানে দেখবেন ওটাও একটা ভার্চুয়াল রিয়েলিটিরই একটা গেম সেক্টর ছিল। ঠিক আছে,
তো ভার্চুয়াল রিয়েলিটি বুঝতে পেরেছেন কোনটা? বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কোনটার কথা আমি বলতেছি? আমরা যে যে গেম খেলি, হ্যাঁ, 3D মুভি দেখি, এগুলো কিন্তু এক একটা ভার্চুয়াল রিয়েলিটির উদাহরণ। ওকে, আচ্ছা, বুঝতে পারলাম তো ভার্চুয়াল রিয়েলিটিটা কি। ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। ওকে, এটা হচ্ছে বইয়ের সংজ্ঞাটা ভার্চুয়াল রিয়েলিটির। এরপর টেলিপ্রেজেন্স নামের যে টপিকটা লিখেছি, টেলিপ্রেজেন্সটা হচ্ছে আপনি যদি কাল্পনিক জগতে যে প্রেজেন্সটা আপনার তৈরি হচ্ছে, হ্যাঁ, বাস্তব জগতে থেকেও যে আপনি কাল্পনিক জগতে উপস্থিত হতে পারতেছেন, সেটাই হচ্ছে আপনার টেলিপ্রেজেন্স। তো আমি এই টেলিপ্রেজেন্সের সংজ্ঞাটা এখানে দেওয়া নেই, কিন্তু এটা বইতে দেওয়া আছে। আপনাদের কাছে যদি বই থাকে আপনারা টেলিপ্রেজেন্সের সংজ্ঞাটা পেয়ে যাবেন। ওকে, এরপরে হচ্ছে পরের টপিকটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান। ভার্চুয়াল রিয়েলিটিটা যে তৈরি করতে হবে সেটার কিছু উপাদান হচ্ছে, ফার্স্টের উপাদানটা হচ্ছে আপনার ইফেক্টর। ইফেক্টর মানে হচ্ছে ওই যে আমি যে বললাম হেডসেট, তারপরে হচ্ছে আপনার স্যুট, পোশাক, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্লোভ, হাতে যে আমরা হ্যান্ড গ্লোভ পরি, এগুলো হচ্ছে এক একটা আপনার ইফেক্টর, যেগুলোর মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করতে পারবো। ওকে, এটা হচ্ছে আপনার ইফেক্টর। ইফেক্টর গুলো কি কি বললাম তাহলে? আমাদের যে হেডসেট থাকবে, তারপরে হচ্ছে পোশাক থাকবে, হাতের গ্লোভস থাকবে, এগুলো হচ্ছে আমাদের ইফেক্টর। আর এর পরের যে টপিকটা সেটা হচ্ছে রিয়েলিটি সিমুলেটর। হ্যাঁ, রিয়েলিটি সিমুলেটরটা মানে হচ্ছে আপনার বিভিন্ন সেন্সর থাকবে, হ্যাঁ, সেন্সর, অডিও, ভিডিও, যেগুলো হচ্ছে আপনার পোশাক বা যে হেডসেট, এই যে গ্লোভস, এগুলো যখন আপনার গায়ের সাথে টাচ করবে তখন সে বুঝতে পারবে যে আপনি কোনো কানেক্টেড অবস্থায় আছেন। হ্যাঁ, যখনই আপনি এই যে টাচ অবস্থায় থাকবেন তখন সে একটা সেন্সর ক্রিয়েট করবে, সেখান থেকে আপনি অডিও ভিডিওর মাধ্যমে আপনি ভার্চুয়াল রিয়েলিটির সাথে কমিউনিকেট করতে পারবেন। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার একটা সফটওয়্যার লাগবে, যেটা সফটওয়্যার ছাড়া অবভিয়াসলি আমরা কোনো কাজ করতে পারবো না। আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেমও এক ধরনের সফটওয়্যার। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের লাগবে। এরপর লাস্টের যে টপিকটা সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি মানে হচ্ছে আমরা যে ভার্চুয়াল রিয়েলিটিতে গিয়ে যে কাজ করব, হ্যাঁ, ওখানেও যে আমরা যে মুভমেন্ট করি, হ্যাঁ, মুভমেন্ট করতে হবে আমাদের। তারপরে হচ্ছে আমরা যে গেম খেলি, যেমন আমি যদি আপনাদের এক্সাম্পল হিসেবে অ্যাংরি বার্ড দিই, হ্যাঁ, অ্যাংরি বার্ড এক ধরনের গেম, যে, তাই না? অ্যাংরি বার্ডে আমরা যখন কোনো কিছু থ্রু করি তখন যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে গিয়ে যে পড়বে, সেই অ্যাঙ্গেল গুলো মাপার জন্য, কাজ করার জন্য আমরা এই যে জিওমেট্রিটাও ইউজ করব। ওকে, তো এই হ্যালো, কি ব্যাপার? ম্যাডাম, লাইনে মনে হয় সমস্যা হচ্ছে। লাইনের সমস্যা? আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, কথা শোনা আপনার যায়? কথাগুলো শোনা যাচ্ছে না। জি, এখন শোনা যাচ্ছে এখন শোনা কিন্তু। যায়? আচ্ছা, এখন হ্যাঁ শোনা হ্যাঁ, যায় এখন না? শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন, স্ক্রিন দেখা যায়? না, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন দেখা যায়। সবাই কি আছে? জি ম্যাম, আছি। জি আচ্ছা ম্যাম। আচ্ছা, 7 জনই আছেন, 7 জন আছেন। আর কোথায় সবাই? আসি ম্যাডাম। আজুল। হ্যাঁ, সবাই একটু মানে প্রেজেন্স আছেন কিনা একটু আমাকে বলবেন মাঝে মাঝে, তা নাহলে আমি বুঝবো না যে কানেক্টেড অবস্থায় আছি নাকি। জি ম্যাম, আছি আছি। আচ্ছা, আমি কতটুকু পর্যন্ত পড়েছিলাম? অ্যাংরি বার্ড। হ্যাঁ, অ্যাংরি বার্ড, গুড। আর অ্যাংরি বার্ড যেটা, সেখানে হচ্ছে আমরা জিওমেট্রির কথাটা আমি বলতেছিলাম, যে অ্যাংরি বার্ডে খেলার সময় যে আমাদের যে এক একটা অ্যাঙ্গেলে যে থ্রু করতে হয়, হ্যাঁ, এলিমেন্ট গুলো, ওই যে অ্যাঙ্গেলে যে থ্রু করতে হয়, ওই অ্যাঙ্গেল গুলো আপনাকে যে মাপতে হবে, যে কাজগুলো ক্যালকুলেশন করতে হবে, সেগুলো হচ্ছে জিওমেট্রির মাধ্যমে করি। এরপরে হচ্ছে আমাদের
ভার্চুয়াল তো আমরা বুঝলাম তো না অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটিটা কি, টেলিপ্রেজেন্সটা কি, আর এই উপাদানগুলো। ভার্চুয়াল রিয়েলিটি এখন জি আপনারা ম্যাডাম। গেস করতে পারতেছেন যে অ্যাকচুয়ালি কোনটা নিয়ে আমরা চিন্তা করতেছি? আমরা যে ওই যে এক ধরনের হেডসেট পরার সাথে সাথে যে একটা 3D মুভি দেখি আমরা, তারপরে হচ্ছে মনে হয় যেন জি ম্যাডাম। চোখের সামনে আমাদের সবকিছু চলে আসছে, আমরা ওভাবেই অ্যাক্টিং করতে থাকি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির যে ব্যবহার প্রয়োগ, ওটা হচ্ছে অনেক ব্যবহার আর প্রয়োগ আছে। যেমন সবচেয়ে বড় ব্যবহার যেটা সেটা হচ্ছে আমরা এই যে গেমস খেলি না, এই যে পাবজি যে খেলি, আমাদের সবচেয়ে হট টপিক গেমের সেটা হচ্ছে পাবজি। তো এই পাবজি খেলাটাও হচ্ছে আমাদের এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটিরই প্রয়োগ। ওকে, বুঝতে পারছেন? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে সিনেমা যেগুলো দেখি আমরা, মুভিতে যে 3D মুভিগুলো আমাদের যে দেখানো হয়, আমরা যদি এই যে কোনো হলে গিয়ে কোনো গিয়ে যদি আমরা যে মুভিগুলো দেখি 3D মুভি, সেগুলোও হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ। এরপরে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণ আছে, তারপরে হচ্ছে যে সেনাবাহিনীতে যারা কাজ করে তারা যে যুদ্ধের যে প্র্যাকটিস যে তাদের করানো হয়, সেই প্র্যাকটিসটাও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেও যদি করানো হয় তাহলেও সেই প্র্যাকটিসটা খুব ভালো হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে যদি চিন্তা করি, চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে ডক্টররা তারা আগে অনেক বড় বড় যে অপারেশন গুলো করে, সেই অপারেশন গুলো আমরা একবারে না করে আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই অপারেশনটা সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আমরা যদি প্র্যাকটিস করি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, তাহলে ওই অপারেশনটা সম্পর্কে আর আগে থেকে আমরা বুঝতে পারি যে কি কি কমপ্লিকেটেড হতে পারে। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা যখন বাস্তবে কোনো অপারেশন করতে যাব, তখন আমাদের জন্য সেটা অনেক ইজি হয়ে যাবে ভার্চুয়াল রিয়েলিটির ফলে। ওকে, তারপরে দেখেন এখানে ফ্লাইট সিমুলেশন দেওয়া। ফ্লাইট সিমুলেশন হচ্ছে আমরা যে যারা হচ্ছে পাইলট, হ্যাঁ, তারা হচ্ছে বিমান চালনার আগে যে প্র্যাকটিস গুলো তাদেরকে করানো হয়, সেটাই হচ্ছে আপনার ফ্লাইট সিমুলেশন। মানে হচ্ছে আপনার প্লেনটাকে কিভাবে চালাতে হবে, কিভাবে সে ল্যান্ড করবে, কি কি প্রবলেম হতে পারে, এইগুলো সম্পর্কে তাকে যে আগে থেকে ধারণা দেওয়া হয়, সেটা হচ্ছে ফ্লাইট সিমুলেশন। আর এটা করা হবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই। ঠিক আছে? তো ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক আর নেতিবাচক প্রভাবও আছে। সবসময় যে সায়েন্স যে যা কিছুই ইনভেন্ট করুক না কেন, কখনোই এগুলো মানে ঠিক জায়গায় যায় না, সবকিছুরই ইফেক্ট হয় আমাদের। যেমন যদি বলি যে সুযোগও আছে আবার অসুবিধাও আছে। ওকে, তো ইতিবাচক প্রভাব যেগুলো হচ্ছে, আমরা ইতিবাচক প্রভাব বলতে গেলে বলা যাবে যে পজিটিভ যে রেজাল্ট গুলো আমরা পাই, সেগুলো হচ্ছে আমরা খুবই অ্যাডভান্স হয়ে যাই, আমাদের কাজে কোনো প্রবলেম হয় না। তারপরে হচ্ছে আমাদের যে কোনো জটিল কাজই হোক না কেন, আমরা আগে থেকেই যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্র্যাকটিস করে ফেলি, তো আমাদের কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে আমাদের ইতিবাচক প্রভাব। কিন্তু নেতিবাচক প্রভাব হচ্ছে কি, আমরা আস্তে ধীরে মেশিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব। হ্যাঁ, তখন আমরা রিয়েল ওয়ার্ল্ড, আমাদের যে বাস্তব দুনিয়া, সেখানে সেগুলোর প্রতি আমাদের কোনো মানে আবেগ থাকবে না, বলতে গেলে ইমোশন থাকবে না, আমাদের যে নিজেদের ভিতরে যে হিউম্যানিটা, সেই বোধটা থাকবে না, আমরা সম্পূর্ণই ভার্চুয়াল রিয়েলিটির উপর ডিপেন্ডেবল হয়ে যাব। তারপরে হচ্ছে সব সময় কল্পনার রাজ্যেই বিচরণ করতে থাকবো। তাই না? বুঝতে পেরেছি? বুঝতে পারছি তো আমার কথাগুলো? জি জি আচ্ছা, ম্যাম। ইতিবাচক আর নেতিবাচক প্রভাবও আমরা বুঝলাম। তাহলে এই যে ভার্চুয়াল রিয়েলিটি যেটা বললাম, এই কল্পনা বাস্তব জগতে থেকেও যাতে আমরা কল্পনার জগতে বিচরণ করতে পারি, কল্পনার জগতের মাধ্যমে আমরা বাস্তব দুনিয়ার যে কাজকর্মগুলো সেগুলো প্র্যাকটিস করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মেইন উদ্দেশ্য। এরপরের টপিকটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে আমরা ইউজুয়ালি এআই বলি। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে আমরা ইউজুয়ালি এআই বলে থাকি। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাও হচ্ছে, দেন আমি একটু ছোট করে দেই, পুরোটা দেখা যাচ্ছে না।
হুম তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে, এটাও যদি আমি আপনাদের নিজের ভাষায় বলি, বইয়ের ভাষায় আগে না বলে যদি নিজের ভাষায় বলি, সেটা হচ্ছে আমরা তো মানুষ, তাই না? আমাদের বুদ্ধিকে, আমরা যে চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনা, সেই বুদ্ধিকে যদি আমরা কোনো মেশিনের ভিতরে প্রয়োগ করি, হ্যাঁ, সেই মেশিনের ভিতর প্রয়োগ জি করার ফলে ওই মেশিনটা যদি ঠিক আমাদের মতোই চিন্তা করে, আমাদের মতোই কোনো কোশ্চেনের অ্যান্সার দেয়, তখন সেটাকে বলবো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝলাম তো? আমি যদি আবার রিপিট করি, জি সেটা হচ্ছে আমরা যে চিন্তা ভাবনা করতেছি, মানুষ যে চিন্তা ভাবনা করতেছে, সেই চিন্তা ভাবনা, সেই কথাগুলোকে যদি আমরা কোনো মেশিনে প্রয়োগ করি, বুঝলাম, কোনো মেশিনে যদি প্রয়োগ করি, সেই মেশিনটা যদি আমাদের মতোই কাজ করে, জি ম্যাডাম বুঝলাম। হ্যাঁ, ওই মেশিনটা যদি আমাদের মতোই কাজ করে, আমাদের মতোই চিন্তা ভাবনা করে, তখন সেটা হয়ে যাবে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে ওকে, এখন বুঝছি তো অ্যাকচুয়ালি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা। যদি আমরা এখন যদি এই সংজ্ঞাটা পড়ি, দেখেন সংজ্ঞায় কি লিখছে, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। ঠিক আছে? তো এখন যে ওই যে মেশিনটার যে কথাটা আমি বললাম, যে মেশিনের ভিতরে আমরা নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের কাজকর্মগুলোকে যদি আমি প্রয়োগ করি সেই মেশিনটাকে, তখন সেই মেশিনটা হয়ে যাবে একটা এক্সপার্ট সিস্টেম। কি হয়ে যাবে? এক্সপার্ট সিস্টেম হয়ে যাবে। হ্যাঁ, সেই মেশিনটাকে আমরা বলবো এক্সপার্ট সিস্টেম। তো এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে এরকম, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, বেশি কঠিন না, শুনলে বুঝতে পারবেন। ওকে, তো মেশিনটা হচ্ছে এরকম যে ধরেন আপনি হচ্ছেন একজন এক্সপার্ট ডক্টর, হ্যাঁ, আপনি খুব ভালো ডাক্তারি করতে পারেন, আপনি জানেন কোন রোগের জন্য কি কি ওষুধ লাগবে, কি কি কাজ করতে হবে, ঠিক আছে, কোন রোগের জন্য কি কি ওষুধ খেতে হবে, কিভাবে কি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি জানেন, আপনি একজন খুব ভালো ডাক্তার। তো আমি করলাম কি, আপনি যে ডাক্তার, তো আপনার কাছ থেকে আমি কিছু রোগের সিমটম নিলাম, সেই রোগের যে ওষুধগুলো খেতে হবে, সেই ওষুধের নামগুলো আমি নিলাম, নেওয়ার পর আমি মেশিনে সেটা দিয়ে দিলাম, হ্যাঁ, সেই তথ্যগুলো মেশিনকে দিলাম। এরপরে মেশিন করবে কি, এরপরে যদি আমি অথবা অন্য কেউ, কোনো রোগী এসে যখন মেশিনকে বলবে যে আমি অসুস্থ, আমার জ্বর হয়েছে, আমাকে কি করতে হবে, তখন মেশিন যদি আপনাকে বলে যে আপনার জ্বর হয়েছে, আপনাকে প্যারাসিটামল খেতে হবে, হ্যাঁ, এই যে আপনি যে মেশিনকে কোশ্চেন করতেছেন, ঠিক আছে, মেশিনের ভিতরে যে জি কোশ্চেন আর অ্যান্সার গুলো দেওয়া আছে, মেশিন করবে কি, ওই আপনার প্রশ্নের সাথে ওর নিজের প্রশ্নগুলো মিলাবে, যে আপনার প্রশ্নের সাথে ওর প্রশ্নগুলো মিলে যাচ্ছে কিনা, যখনই মিলে যাবে তখন সে একটা অ্যান্সার দিবে, যে অ্যান্সারটাও সেই মেশিনের ভিতরে সংরক্ষিত অবস্থায় থাকবে। ঠিক আছে? তো ওই অ্যান্সার পড়ে সে আপনাকে যদি রাইট অ্যান্সার দেয়, যে জ্বর হলে আমাকে প্যারাসিটামল খেতে হবে, যদি রাইট অ্যান্সার দেয়, তখনই সেটা হবে আপনার এক্সপার্ট সিস্টেম। বুঝতে পারছি এক্সপার্ট সিস্টেম? জি ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ছিল, যে আমাদের বুদ্ধিকে, আমাদের চিন্তা ভাবনাকে কৃত্রিম উপায়ে যদি কোনো কম্পিউটারে, কোনো মেশিনে প্রয়োগ করি, তখন সেই কম্পিউটার বা মেশিন যদি আমাদের মতোই চিন্তা ভাবনা করে, তখন সেটা হয়ে যাবে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে ওই মেশিনটাই, যে মেশিনটা আমাদের কাজ করবে আমাদের নিজেদের জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেম। ওকে, তো এই কৃত্রিম বুদ্ধিমত্তার এক্সপার্ট সিস্টেম, এই দুইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যদি আমার কোনো প্রোগ্রামে ভুল থাকে, হ্যাঁ, তো ওই ভুল থাকলে আমরা কাজ করতে পারবো না, মানে আমার মেশিনটা এক্সপার্ট সিস্টেম হিসেবে কাজ করবে না যদি আমার প্রোগ্রামে কোনো ভুল থাকে।
আর এক্সপার্ট সিস্টেম কখনো মানুষের বিকল্প হতে পারবে না। কারণ কি? কারণ একজন দক্ষ, একজন এক্সপার্ট মানুষই কিন্তু এক্সপার্ট সিস্টেমটা তৈরি করেছে। সে কিন্তু মানুষের মতো অবিকল কাজ করতে পারবে না। তাকে যে যে কমেন্ট দেওয়া হবে সে ওই কমেন্ট অনুযায়ী কাজ করবে। এরপরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, যদিও মানুষ এক্সপার্ট সিস্টেম তৈরি করে, তারপর অনেক সময় দেখা যায় কি মেশিনটা মানুষের থেকে অনেক দ্রুত কাজ করে। যেমন একটা এক্সাম্পল দিতে পারবেন যে মানুষের থেকে দ্রুত কাজ করে এরকম কোন এক্সাম্পল? আমি যদি একটা দেই, সেটা হচ্ছে ক্যালকুলেটর। বুঝি কথা শোনা যায়? জি হ্যাঁ, জি ম্যাম, ক্যালকুলেটর। জি শোনা ম্যাডাম। যাচ্ছে। হ্যাঁ, ক্যালকুলেটরও একটা মেশিন যেটা মানুষই তৈরি করেছে, কিন্তু মানুষের থেকে অনেক ফাস্ট ক্যালকুলেট করে, তাই না? তো ওটাকেও জি আমরা এক ধরনের এক্সপার্ট সিস্টেম হিসেবে ধরতে পারি। জি তো এগুলো হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য, যে যদি কোনো প্রোগ্রামে ভুল ম্যাডাম, থাকে। আপনার কথাগুলি স্পষ্ট শোনা যায় না। শোনা যায় না? আচ্ছা, এখন শোনা যায়? সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। জি সাউন্ডে জি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন শোনা যায়? আমি যেটা জি বলতেছিলাম, ম্যাম, নেওয়াজ হচ্ছে অনেক। যে এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্যটা হবে যে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তাহলে সেই প্রোগ্রামটা কাজ করবে না, সেটা এক্সপার্ট সিস্টেম হিসেবে কাজ করবে না। অ্যাকচুয়ালি অনেক নয়েজ হয়, আপনাদের নয়েজের জন্য আমিও ঠিকমতো বলতে জি পারছি ম্যাম, না। আমিও ইমন। ঠিকমতো বলতে পারতেছি না। আচ্ছা, তাহলে করছি করছি। যেটা বললাম যে প্রোগ্রামে যদি ভুল থাকে তাহলে আমরা সেটা আচ্ছা, এক্সপার্ট সিস্টেম হিসেবে কাজ করবে না। তারপরে হচ্ছে এক্সপার্ট সিস্টেম মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারবে না, কারণ একজন দক্ষ এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষই সেই এক্সপার্ট সিস্টেমটাকে তৈরি করেছে। আর হচ্ছে যদিও এক্সপার্ট একজন দক্ষ মানুষ এক্সপার্ট সিস্টেমটাকে তৈরি করবে, মাঝে মাঝে দেখা যায় যে এক্সপার্ট সিস্টেমটা মানুষের থেকেও দ্রুত গতিতে কাজ করে। বুঝতে পারলাম? আমার কথাগুলো এখন ঠিক মতো শোনা যায়? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, এরপর তারপরের টপিকটা হচ্ছে রোবোটিক্স। ওকে, তো রোবোটিক্স শোনা যেটা যায় না ম্যাডাম, মাঝে মাঝে একটু প্রবলেম হইতেছে। মাঝে মাঝে প্রবলেম হয় না? হ্যাঁ, ওই যে নেটের প্রবলেমের জন্য একটু ডিসেবল হয়ে যায়। আচ্ছা, তো রোবোটিক্স যেটা, রোবট সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি। তো রোবোটিক্সটা হচ্ছে ওটাই যে যে শাখায়, প্রযুক্তির যে শাখায় আমার রোবটের যে নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন, প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে আমরা রোবোটিক্স বলি। তো ম্যাডাম, আজকে নাহলে এতটুকুই থাক। আজকে এতটুকু থাকবে? রোবোটিক্সটা পরের ক্লাসে জি পড়াবো? ম্যাডাম, জি আজকে ম্যাডাম, এতটুকুই থাক। কেউ ঠিক করে না, শুনতেছে না ম্যাডাম। ম্যাডাম আজকে একটু প্রবলেম হচ্ছে। ও, আজকে এতটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্টপ শেয়ারিং করে দেই। আর হচ্ছে আমি কিছু ভিডিও দেখাতে চাচ্ছিলাম, ভিডিও দেখবেন? আচ্ছা ম্যাডাম, আমাদের যে ওই, জি না ম্যাডাম, আজকে এতটুকুই